এখনো পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন। বাংলাদেশের হাইকোর্টের তরফ থেকে এই কথাই সামনে রাখা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এখানে শান্তির অবকাশ রয়েছে বা খুশির নিঃশ্বাস নেবার মতো সময় রয়েছে। তার কারণ আদালতের বক্তব্য এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না, বাংলাদেশ সরকার এই নিয়ে সিদ্ধান্ত নেবে। এই ইসকনকে নিষিদ্ধ করার বিষয়টা নিয়ে মন্তব্য করতে যখন আদালত অস্বীকার করে বা এখানে হস্তক্ষেপ করতে যখন অস্বীকার করে, তখন যে আইনজীবী যিনি নিজে এই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক এই দাবিটা আদালতে রেখেছিলেন, তিনি বলেন যে আমরা অনেক সময় অনেক কিছুই আদালতে বিচার করতে পারি না, কিন্তু জনতার আদালতে বিচার হয়ে গেছে। ইসকনকে যদি আজ নিষিদ্ধ করা না যায় তাহলে পরবর্তী সময়ে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে সেই নিষিদ্ধকরণ হবে। এবং এই ধরনের একটি মন্তব্য অবশ্যই জাতীয় এবং আন্তর্জাতিক সমাজে কিন্তু উস্কানিমূলক একটি মন্তব্য হিসেবেই সামনে উঠে আসবে, বিশেষ করে এই রকম একটা সময়ে দাঁড়িয়ে। এবং তারই সঙ্গে এই মামলা, আদালত, আইন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে না গিয়ে সেখান থেকে দূরে সরে এসে জনগণের আদালতে বিচার হবে বলে অসামাজিক এবং সাম্প্রদায়িক অপশক্তির বৃদ্ধির ঘটনা এর আগেও ঘটেছে, তার সাক্ষী কিন্তু ইতিহাস রয়েছে। অর্থাৎ আদালতে আপাতত এই পিটিশন খারিজ করা হয়েছে এবং আদালত বাংলাদেশে বলছে যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে সরকার। এবার সরকারের কথাই যদি আপনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের অনেক প্রতিনিধিরাই এইরকম রয়েছেন যারা অলরেডি কিন্তু ইসকন নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। তারা ইসকনকে ঘৃণা করেন, ইসকনকে কোট আনকোট ভারতের দালাল বলেন এবং এই ইসকন, হিন্দু ধর্ম, ভারত, শেখ হাসিনা, আওয়ামী লীগ সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করে তারা নিজেদের দেশের মানুষের সামনে পরিবেশন করতে চান, যাতে তাদের নিজেদের যে ব্যর্থতা এবং জাতীয়তাবাদের আড়ালে তাদের যে উগ্রতা সেটাকে একটা অন্য মোড়কে মুড়ে মানুষের সামনে তুলে ধরা যায়। বাংলাদেশের হাইকোর্ট থেকে এই ধরনের মন্তব্য উঠে এসেছে, এই কথাও উঠে এসেছে যে বাংলাদেশের সমস্ত ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আর পারস্পরিক এই ভালোবাসা বা শ্রদ্ধা কখনোই বিনষ্ট হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আদালত চত্বরে বা আদালতের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, শ্রদ্ধার মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে, তার অভাব যেভাবে বাংলাদেশের রাস্তায় বা রাজনীতিতে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বেশ কিছু প্রতিনিধির মুখে সামনে উঠে আসছে, সেটা অবশ্যই বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষেরা রয়েছেন, বিশেষ করে হিন্দু ধর্মের যে মানুষেরা রয়েছেন, তাদের জন্য ভয়ের কারণ। গোটা পৃথিবীতে বহু জায়গায় ইসকনের অস্তিত্ব রয়েছে, আপনারা সকলেই জানেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন কোনো উন্নত বা সভ্য দেশ থেকে ইসকন সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য উঠে আসে না, আসার কথাও নয়। কারণ গোটা পৃথিবীতে ইসকন যত না বেশি আধ্যাত্মিক একটি সংগঠন হিসেবে পরিচিত, তার থেকেও অনেক বেশি পরিচিতি লাভ করেছে ইসকন মানব দরদী একটি সংগঠন হিসেবে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইসকনের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরে কিন্তু অলরেডি আক্রমণ নেমে আসতে শুরু করেছে। ইসকনের সঙ্গে যুক্ত মানুষজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ সামনে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের তরফ থেকে ইসকনকে একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছে, একটি মৌলবাদী সংগঠনের তকমা লাগানো হয়েছে। অনেকেই আবার এর সঙ্গে আতঙ্কবাদী শক্তিরও তুলনা করছেন এবং এই সমস্ত কিছু সামনে আসছে তার কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের প্রতি একটি তীব্র আক্রোশ এবং বিদ্বেষ, আর তারই সঙ্গে নিজেদের ব্যর্থতা ঢাকার একটা ব্যর্থ প্রচেষ্টা হিসেবেও এটা সামনে উঠে আসছে। এই মুহূর্তে যেটা বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে যে ইসকন তীব্র হিন্দুত্বের প্রতীক, ভারতের দালাল, ইসকনকে এক্ষুনি এখানে নিষিদ্ধ করে দিতে হবে, বাংলাদেশে ইসকনের আর কোনো অস্তিত্ব থাকবে না, এই সমস্ত কথা কারা বলছেন? বাংলাদেশে হেফাজতে ইসলাম, যাদের নিজেদের দেশেই ডানপন্থী এবং গোঁড়া রাজনীতি করার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, বহু সময় তারাও কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তারই সঙ্গে এরকম মন্তব্য উঠে আসছে যে আমরা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছি, সেখানে এই ইসকনকে দেশ ছাড়া করাটা তো হাতের ময়লা। কে বলছেন এই কথা? এই কথা বলছেন সার্জিস আলম, যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন বাংলাদেশে, যে আন্দোলনের ফলাফল স্বরূপ শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন। সার্জিস আলম তিনি এর আগে কোনো প্রশাসনিক পদে ছিলেন এমনটাও খুব একটা জানা যায় না। এই মুহূর্তে বাংলাদেশ এমন একটি দেশ, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে একটি দেশের কাছে যা যা থাকা উচিত সেগুলো খুব একটা বাংলাদেশের কাছে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। একটি গণতান্ত্রিক দেশের মধ্যে একটা গণতান্ত্রিক পরিকাঠামো, একটি নির্বাচিত সরকার, একটি পররাষ্ট্র নীতি, এই সমস্ত কিছু থাকার কথা। তার বদলে বাংলাদেশে এই মুহূর্তে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো কোলাহল এবং তীব্র উগ্রতা, একটা যেটা প্রত্যেকটা ঘটনার পেছনে লোলুপ দৃষ্টি নিয়ে বসে রয়েছে, যে নিজের দেশেই আমরা কি করে আগুন লাগাবো তার জন্য সলতে পাকাচ্ছে বসে বসে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইরকম হিংসার ঘটনা বলুন, উস্কানিমূলক মন্তব্য বলুন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে অনীহা দেখতে পাওয়া যাচ্ছে বা কঠোর পদক্ষেপ নেওয়া থেকে যেভাবে তারা
তারা বিরত থাকছেন এবং তারই সঙ্গে যেভাবে এই যে নিজেদের দেশের মধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে কথোপকথন থেকে তারা দূরে সরে থাকছেন, সেটা দেখে সত্যি অবাক হতে হয়। তার কারণ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের মাথায় প্রধান উপদেষ্টা হিসেবে যে ব্যক্তি রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে নিজেকে উদারতা এবং প্রগতিশীলতার আবরণের সামনে রেখেছেন, আজ যদি রাজনীতি করতে গিয়ে নিজের দেশে গিয়ে মৌলবাদীদের কথায় তিনি সেই দিকেই এগিয়ে যান, তাহলে এই সমস্ত কিছুই মিথ্যে প্রমাণিত হবে। যেমন এই মুহূর্তে আপনারা জানেন আইনজীবী সাইফুল ইসলামের নাম উঠে আসছে। আদালতে যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়, সেই সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে ভক্তরা রয়েছেন, ইসকনের যে ভক্তরা রয়েছেন, তাদের সঙ্গে আইন রক্ষক বাহিনীর বাংলাদেশে একটা হাতাহাতি তৈরি হয় এবং একটা প্রচণ্ড হিংস্র পরিস্থিতি তৈরি হয় এবং সেখানেই এই আইনজীবী সাইফুল ইসলাম তার প্রাণ হারান এবং এখানে অবশ্যই দুষ্কৃতীদের হাতে তার প্রাণ গেছে। এইরকম একজন সম্ভাবনাময় মানুষ, একজন আইনজীবীর আকস্মিক মৃত্যুতে মানুষজন রাগে ক্ষোভে ফেটে পড়বেন, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে এই ঘটনায় দুষ্কৃতীদের দুষ্কৃতী হিসেবে চিহ্নিত না করে যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে দোষী হিসেবে সাব্যস্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে, এই দাবি না করে এই গোটা ঘটনাকে ইসকনের উগ্রতা, ভারতের চক্রান্ত, রাজনৈতিক উস্কানি, এই সমস্ত কিছু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে একটা অত্যন্ত হাস্যকর যুক্তি যেটা সামনে তুলে ধরা হচ্ছে, দেখুন একদিকে যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার করা হয়, তখন একটা যুক্তি উঠে আসে যে তিনি একজন অভিযুক্ত ব্যক্তি, আইন আইনের মতো চলবে, তিনি কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ বলে বা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তো নয়। এই মুহূর্তে তার পরিচিতি হচ্ছে যে তিনি একটি অপরাধ করেছেন, দেশে আইন ব্যবস্থা রয়েছে, তাই তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তিনি অভিযুক্ত, আইন আইনের মতো করে এগোবে, তার বিরুদ্ধে বিচার হবে। কিন্তু তারপরেই যখন উল্টো দিক থেকে একটি হৃদয় বিদারক ঘটনা উঠে আসে এবং একজন আইনজীবীর মৃত্যুর ঘটনা উঠে আসে, সঙ্গে সঙ্গে তার ধর্মকে অনেক বড় করে সামনে রাখা হয় এবং জামাতে ইসলামীর বক্তব্যে প্রিয় দলীয় সহকর্মী তিনি হয়ে যান। ভারতের তরফ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা এবং তারই সঙ্গে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ নেমে আসছে, এই ঘটনাকে কেন্দ্র করে একটি বিবৃতি জারি করা হয়েছে, কড়া একটি বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা বাংলাদেশকে অনুরোধ করছি তারা যেন বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং তারই সঙ্গে তাদের মত প্রকাশ ও আন্দোলনের যে অধিকার রয়েছে সেই অধিকারও যেন রক্ষা করেন। কিন্তু ভারতের তরফ থেকে এই বিবৃতি সামনে আসার পরেই বাংলাদেশের তরফ থেকে ভারতের এই বিবৃতিকে অনধিকার চর্চা বলে দাগিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তরফ থেকে এই কথা কে বলছেন? এই কথা বলেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তারই সঙ্গে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও ছিলেন। তো তিনি বলছেন যে ভারত এই যে বিবৃতি জারি করেছে সেটা একেবারেই অনধিকার চর্চা। এই সমস্ত কথা বলে ভারত আসলে গোটা পরিস্থিতিকে আরো উস্কে দেবার চেষ্টা করছে। আমরা বরং ভারতকে বলবো যে ভারতে যে সংখ্যালঘুরা রয়েছেন তাদের অধিকার এবং নিরাপত্তা যেন তারা সুনিশ্চিত করে। তারই সঙ্গে তিনি বলছেন যে আমরা ভারতকে আহ্বান জানাচ্ছি দায়িত্বশীল আচরণ করার জন্য এবং এই মুহূর্তে আওয়ামী লীগের যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সেটাতে যাতে ভারত সাবস্ক্রাইব না করে সেই অনুরোধ আমরা জানাচ্ছি। এই কথাগুলি বলছেন নাহিদ ইসলাম, যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, এবং তারও কিন্তু এর আগে কোনো প্রশাসনিক পদ ছিল এমনটা জানা যায় না, মানে কোনো নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি কোনো প্রশাসনিক পদ সামলেছেন এমনটা খুব একটা উঠে আসে না। কিন্তু তিনি পররাষ্ট্র নীতি নিয়ে মন্তব্য করছেন এবং তিনি সমর্থনও পেয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে এই মুহূর্তে গোয়াজুলাইট চলছে, সেখানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আরও একটি মুখ, সেই আন্দোলনের আরও একজন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনিও আওয়াজ তুলেছেন। তিনি বলছেন বাংলাদেশে সব ধর্মের মানুষ থাকবেন, আমরা সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করব। খুবই ভালো কথা, কিন্তু তার পরের লাইনেই উঠে আসে সেই মন্তব্য, এই ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। এবং অ্যাটর্নি জেনারেল এর আগে যে কথাটা বলেছেন সেটা তো আগেই বলেছি যে ইসকন একটি মৌলবাদী সংগঠন, সেই তকমাও ইসকনকে দেওয়া হয়েছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন হঠাৎ ইসকন এবং
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এদের ওপরে বাংলাদেশের এই রাগের কারণটা কি, এই রকম ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশের কারণটা কি যে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, জামিন নাকচ করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রশক্তি রাজনীতি সমস্ত কিছু এসে তাদের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ছে? দেখুন, এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হয়তো কারণ এটা হতে পারে যে বাংলাদেশের গণতন্ত্রে বা বাংলাদেশের রাজনীতিতে এখন যে গোয়াজিউলাই চলছে, সেখানে যা খুশি তাই করা যায়, এবং সেখানে যখন দেখা যাচ্ছে একজন মানুষ, একটি মুখ এবং একটি সংগঠনকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং সেই সমাজ একত্রিত হচ্ছে এবং তাদের মধ্যে থেকেও দাবি উঠে আসছে যে এই নতুন বাংলাদেশে আমাদের কথাও শুনতে হবে, আমাদের অধিকারও রক্ষা করতে হবে, তখন এই রকম ভাবে নানা চেষ্টা করে, নানা রকম তকমা দিয়ে, নানা রকম অভিযোগ করে এবং হাস্যকর ভুয়ো মামলা দিয়ে একজন ব্যক্তিকে জেলে পাঠিয়ে, আন্দোলনের মুখকে জেলে পাঠিয়ে এই গোটা প্রয়াসটাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে সামনে রাখা হচ্ছে। বা কারণ এটাও হতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে যে নতুন অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা এখন নিজেদের ব্যর্থতাগুলো ঢাকার জন্য একটা কমন এনিমি তৈরি করেছে, একটা শত্রুকে তৈরি করতে হবে তাদের, তাই সেটা তারা করেছে। ভারতকে তারা সেই শত্রু হিসেবে চিহ্নিত করেছে। সবটাই ভারতের দোষ, ভারতের উস্কানি, ভারতের রাজনৈতিক চাল, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাল, এই সমস্ত কিছু বলে বাংলাদেশের মানুষের সামনে বিষয়টা পরিবেশন করা হচ্ছে, যাতে তাদের বাংলাদেশের সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যা সমস্যা, যে সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেদিক থেকে নজর ঘোরানো যায়, সেই উপলব্ধি থেকে তাদের দূরে রাখা যায় এবং একটা কমন শত্রু তৈরি করে সেই দিকেই যাতে তাদের সমস্ত ক্ষোভকে পুঞ্জীভূত করা যায়। অথবা কারণ এটাও হতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা সফট টার্গেট, তাই কোথাও একটা কিছু এদিক থেকে ওদিক হলেই সঙ্গে সঙ্গে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা যায়, তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া যায়, তাদের উপরে আক্রমণ নেমে আসার একটা পরিস্থিতি তৈরি করা যায়। অথবা হতে পারে কারণ হিসেবে এই একটা বা ওটা বা সেটা নয়, এই সব কটাই আসলে কারণ, এবং এই সব কটার প্রভাবই এই মুহূর্তে নেমে আসছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের উপরে। এবং বাংলাদেশে যে নতুন সরকার এসেছে, নতুন অন্তর্বর্তী সরকার, তাদের আসলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকার বা নিরাপত্তা নিশ্চিত করার কোনো রকম কোনো সদিচ্ছা নেই, কারণ তারা আসলে কোনো নতুন বাংলাদেশ তৈরি করেননি। তারা সেই পুরনো ভাঙাচোরা বাড়িটার দেওয়ালে চারপাশে সাদা রঙের 4টে পোঁচ মেরে দিয়েছেন এবং বলছেন যে এই দেখো আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করে দিয়েছি, সবকিছু বদলে গেছে, সবকিছু নতুন হয়ে গেছে। অথচ কান পাতলে এখনো ভেতর থেকে সেই সংখ্যালঘু হিন্দুদের গোঙানির আওয়াজই পাওয়া যাচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের উগ্র রক্তপিপাসু ক্ষমতালোভী মানুষজন যারা এই সমস্ত সমস্যা তৈরি করছেন, সেই সমষ্টি এটা বুঝতে পারছে না যে বাংলাদেশে যা ঘটনা এখন ঘটছে তার উপরে ভারত সহ গোটা বিশ্বের নজর রয়েছে এবং এই মুহূর্তে সবাই বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী অনভিজ্ঞ অনির্বাচিত সরকার এটাকে নানা রকম তকমা দিয়ে মানুষের সামনে রাখতেই পারেন, কিন্তু তাতে বাস্তবের বদল হবে না। দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে, ভিত স্থাপন করতে অনেকটা সময় লাগে, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যেটা হলে আর আপোষ করা সম্ভব হয় না। এখন যা পরিস্থিতি চলছে সেরকমটাই যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশের কূটনৈতিক হাল কি হতে চলেছে, বিশ্ব সমাজে গোটা পৃথিবীর মাঝখানে তাদের উপস্থিতি কোন জায়গায় পৌঁছাতে চলেছে, তার দায় বাংলাদেশের কোনো উপদেষ্টা কি নেবেন, নিতে পারবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু তাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। দেখুন, যে কোনো দেশে দুষ্টের দমন আর শিষ্টের পালন এটাই হচ্ছে প্রশাসনের কর্তব্য। এই কর্তব্য থেকে যদি সে বারংবার বিচ্যুত হতে থাকে, তাহলে সেই রাষ্ট্রে নৈরাজ্য নেমে আসতে বাধ্য। রাইট নাও অল আইজ আর অন বাংলাদেশ, অল আইজ আর অন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।